পার্বতী দেবী তার ছেলে সুরেশ এবং বৌমা রূপার সঙ্গে থাকত। সুরেশের বিয়ে হয়ে 10 মাস হয়েছিল এবং তারা সুখে সংসার করছিল। পার্বতীও শাশুড়ি হিসেবে অনেক ভালো ছিল। রূপা, কাল আমার মেয়ে কাজল আসবে, তার জন্য ভালো ভালো রান্না করে রেখো। হ্যাঁ মা, সুরেশ আমাকে সেই ব্যাপারে জানিয়েছিল। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রান্না করে রাখবো। আচ্ছা সুরেশ, তুই কাজলকে আনার জন্য স্টেশনে চলে যাবি তো? মা, আমি তাকে বলেছিলাম, কিন্তু সে আমাকে আনতে যাওয়ার জন্য বারণ করে দিয়েছে। বলেছে সে নিজে নিজেই চলে আসবে। কাজল এমনি এমনি ওসব কথা বলে, তোকে তার কথা শুনতে হবে না, তুই তাকে আনতে চলে যাস। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাব। এমনিতেই কাজল কয়েকদিন আগেই 10 দিন থেকে গেছে, কিন্তু তোর বাবার বার্ষিকী আসছে, তাই আবার ডেকে নিলাম। মা, কোনো কিছু আনার হলে আমাকে জানিয়ে দিও, আমি বাজার থেকে নিয়ে আসব। আরে না না, তোকে যেতে হবে না, আমি নিজেই নিয়ে চলে আসব। তুই নিজের কাজ ছেড়ে কি কি করবি? আরে মা, কাজ নিয়ে তুমি চিন্তা করো না, আমার পার্টনার প্রকাশ আছে তো, সে সবকিছু সামলে নেবে। নিজের পার্টনারের উপরে এত বেশি বিশ্বাস করিস না। আরে মা, আমাদের ব্যবসা অনেক ভালো চলছে, প্রকাশের উপর আমার বিশ্বাস আছে। মা একদম ঠিক কথাই বলছে সুরেশ, এইভাবে চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করাটা ঠিক হবে না। আরে তোমরা শুধু শুধু এত চিন্তা করছো, প্রকাশ অনেক ভালো ছেলে, বিজনেস শুরু করার 8 মাস পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হিসেব এদিক ওদিক হয়নি। আমি তাকে অনেক বিশ্বাস করি। সুরেশ যখন তার মা এবং বউকে এসব কথা বলছিল, এমন সময় বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন বাজানোর শব্দ আসতে থাকে। তোর এই বন্ধুটা অনেকদিন বাঁচবে, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। আমার তো এই ছেলেটাকে সুবিধের মনে হয় না। তোমরা বউ শাশুড়ি মিলে তার ব্যাপারে কথা বলতে থাকো, আমি চললাম। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং প্রকাশের গাড়ির ভেতরে বসে কাজে চলে যায়। পরের দিন সকালে পার্বতী এবং তার বৌমা যখন হলরুমে বসেছিল, এমন সময় পার্বতীর মেয়ে কাজল সেখানে আসে। মা, আমি এসে গেছি। আরে তুই একা একাই চলে এসেছিস? সুরেশ তোকে আনতে যায়নি? মা, আমি ভালো করেই জানতাম তুমি দাদাকে আনতে যাওয়ার জন্য পাঠাবে, তাই আমি তাকে ভুল সময় বলেছিলাম। আমি লক্ষ্য করছি আজকাল তুই একা যাতায়াত করতে বেশি পছন্দ করছিস। বিয়ের আগে তুমি আমাকে স্বাধীনতা দাওনি, তাই বিয়ের পরে আমি স্বাধীন জীবন কাটাচ্ছি। বিয়ের আগে টাকার অভাব দেখতে দেখতে আর তোমার অর্ডার পালন করতে করতেই সময় কেটে গেছে, তাই বিয়ের পর আমার আর কোনো কিছুরই চিন্তা নেই। তোর কপাল অনেক ভালো যে এত ভালো পরিবারে তোর বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া যেমন ভালো, টাকা পয়সারও কোনো রকম অভাব নেই। আচ্ছা বৌদি, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ আদাওয়ালা স্পেশাল চা নিয়ে এসো। তোমরা যেমন খাও সেরকম চা বানাবে না, একটু ভালো করে বানাবে। আমি লক্ষ্য করছি তোর বায়না অনেক বেড়ে গেছে। কি আর করব মা, যেমন ভাবে থাকি সেরকম থাকার অভ্যাস হয়ে গেছে। কিছু সময় পর রূপা কাজলের জন্য চা নিয়ে আসে। এরপর সেদিন সন্ধ্যাবেলায় পার্বতী যখন তার মেয়ে এবং বৌমায়ের সঙ্গে বসেছিল, এমন সময় পার্বতী নিজের মেয়েকে বলে, কাজল, তুই এসে গেছিস যখন, তাহলে কাল তোর বাবার যে টোটো রাখা আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে দিস, সেই টোটোর পুজো দিতে হবে। আরে মা, তুমি এখনো পর্যন্ত বাবার টোটো তুলে রেখে দিয়েছো, ওটা কোনো ভাঙ্গারওয়ালাকে দিয়ে দিও। আজ বলেছিস বলেছিস, এরপর আর কোনোদিনও বলবি না। সেটা আমার কাছে তোর বাবার স্মৃতি হিসেবে রাখা আছে, আমি কোনোদিনও ফেলতে পারবো না। দিদি কোন টোটোর কথা বলছে মা? তোমার শ্বশুর মশাই আগে টোটো চালানোর কাজ করতো, সে টোটো চালিয়ে এই বাড়িটা নিয়েছে, আর টোটো আমাদের জন্য অনেক লাকি ছিল। আরে বৌদি, তুমি মায়ের কথাই একদম বিশ্বাস করবে না, এসব বেকার কথা। এরকম করে বলো না দিদি, সত্যি অনেক জিনিস এরকম থাকে যার জন্য মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আরে বৌদি, এবার তুমিও মায়ের মতো শুরু হয়ে গেলে। এবারে তুই চুপ কর কাজল, তোকে তোর বাবার টোটো পরিষ্কার করতে হবে না, আমি বৌমাকে বলে দিলে সেই পরিষ্কার করে দেবে। বৌমা, তুমি চলো আমার সঙ্গে, আমাদের স্টোর রুমে টোটোটা রাখা আছে। এরপর পার্বতী তার বৌমাকে সঙ্গে নিয়ে স্টোর রুমে চলে যায় এবং সেখান থেকে টোটো বের করে বাড়ির বাইরে রেখে দেয়। আরে মা, এই টোটো তো খুব সুন্দর দেখতে, আমাদেরকে ভালোভাবে এটার পুজো দিতে হবে।
এরপর রূপা তার শ্বশুর মশাইয়ের টোটো পরিষ্কার করে দেয়। পরের দিন রূপার শ্বশুর মশাইয়ের বার্ষিকী ছিল এবং পণ্ডিত এসে পুজো করতে শুরু করে দেয়। কিছু সময় পর পুজো শেষ হয়ে গেলে পণ্ডিত মশাই সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো 3 দিন কেটে যায়। মা, কাল আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব, তোমার যা যা দেওয়ার আছে তাড়াতাড়ি দিয়ে দাও। আরে কাজল, এই কয়েকদিন আগেই তুই 10 দিন থেকে গেছিস, তখনই যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি, এবারে আর দেওয়ার মতো কিছুই নেই। তুমি বলতে চাইছো আমি খালি হাতে শ্বশুর বাড়ি ফিরে যাব? এবার কি আমি তোমার জন্য বোঝা হয়ে গেছি? তুই এরকম করে বলছিস কেন কাজল? তুই তো জানিস তোর দাদার নতুন বিজনেস, এখন সেরকম ইনকাম হচ্ছে না। দিদি, তুমি এভাবে রাগ করো না। আমি কয়েকদিন আগেই নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম, ওটা তোমাকে দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে তোমার দাদা তোমাকে মিষ্টি এনে দেবে, সেগুলোই নিয়ে যেও। এসব সামান্য জিনিস নিয়ে আমি শ্বশুর বাড়ি যাব? এর সাথে আশীর্বাদ হিসেবে কম করে 5,000 টাকা দেবে তো? আরে কাজল, এখন আমাদের কাছে টাকা নেই, তোকে 5,000 টাকা দিতে পারবো না। তোমাদের কাছে কবে টাকা থাকে? সব সময় নেই নেই করতে থাকো। কাজল এই বলে রাগ করে রুমে চলে যায়। পরের দিন সকালে কাজলের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তার মা এবং বৌদি তার কাছে আসে। কাজল, এই নে শাড়ি আর মিষ্টির বাক্সের সঙ্গে 2,100 টাকা আশীর্বাদ হিসেবে দিচ্ছি, এর থেকে বেশি আমরা আর করতে পারলাম না। আরে ঠিক আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নেব। এরপর কাজল নিজের শ্বশুর বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন সকালে সুরেশ তার আলমারিতে কিছু খোঁজাখুঁজি করছিল। আরে দেখো না রূপা, আমার কোট প্যান্ট খুঁজে পাচ্ছি না। আজ হঠাৎ কোট প্যান্ট খুঁজছো কেন? আসলে আজ প্রকাশের জন্মদিন, সন্ধেবেলায় বন্ধুরা পার্টি করব। এরপর রূপা সুরেশকে জামা বার করে দিয়ে দেয়। সেদিন রাতের বেলায় সুরেশ এবং প্রকাশ আরো কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একটি ক্লাবের পার্টি করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত পার্টি করার পর সকল বন্ধুরা নিজের নিজের বাড়ি ফিরে যায়। আরে প্রকাশ, এবার আমাকেও চলে যেতে হবে, আমি তাহলে এবার উঠছি। ভাই, এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? এমনিতেই কাজে ব্যস্ত থাকার কারণে আমরা ভালোভাবে কথা বলতেই পারি না। অনেকদিন পর আজ একটু সময় হয়েছে, আর একটু ড্রিঙ্ক করে নে। আরে না, রূপা আমাকে বেশি ড্রিঙ্ক করতে বারণ করে রেখেছে। সুরেশ, আমি তোর ভাইয়ের মতো, তুই নিজের ভাইয়ের জন্মদিনে একটু বেশি ড্রিঙ্ক করতে পারবি না? প্রকাশের কথায় সুরেশ আরো ড্রিঙ্ক করতে থাকে। কিছু সময়ের মধ্যেই সুরেশের অনেক নেশা হয়ে যায়। এরপর প্রকাশ তাকে বলে, আচ্ছা সুরেশ, এবার আমাকে একটা কথা বল, আমাদের পার্টনারশিপে তুই খুশি আছিস তো? আরে তুই আমার ভাই, আমাদের পার্টনারশিপে আমি অনেক খুশি, আমি তোকে অনেক বিশ্বাস করি। সুরেশ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের একটা বড় অর্ডার এসেছে, তার জন্য তোর সই নেওয়া বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমার জায়গায় তুই সই করে দে, আমি সই করি বা তুই সই করিস, একই ব্যাপার। আরে হ্যাঁ, আমি নিজের দিকটা সই করে দিয়েছি, এবার তোর সই লাগবে। প্রকাশ সুরেশের সঙ্গে কথা বলতে বলতে তাকে আরো নেশা করাতে থাকে এবং এরই মাঝে প্রকাশ নিজের পকেট থেকে একটি কাগজ বের করে সেখানে সুরেশের সই নিয়ে নেয়। ঠিক আছে, এবার আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা সুরেশ, চল আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আরে ভাই, এত তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে না, আজকের রাতটা গল্প করে করে কাটিয়ে দিতে ইচ্ছা করছে। আরে না না, আর থাকতে হবে না, কাজ হয়ে গেছে। প্রকাশ এই বলে সুরেশকে জোর করে সেখান থেকে নিয়ে যায় এবং তার গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আরে বৌদি, আমি সুরেশকে অনেক বারণ করেছিলাম, কিন্তু সুরেশ জোর করে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, তোমরা সুরেশের খেয়াল রেখো। রূপা এবং তার শাশুড়ি সুরেশের এরকম অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। পরের দিন সকালে যখন তার নেশা কাটে এমন সময় তারা সুরেশের কাছে যায়। সুরেশ, তুই এত বেশি ড্রিঙ্ক করেছিলিস কেন? কাল রাতে তুই দাঁড়াতেও পারছিলিস না। আরে মা, সব বন্ধুরা একসঙ্গে ছিলাম, তাই কথা বলতে বলতে একটু বেশি ড্রিঙ্ক হয়ে গেল। যারা বেশি নেশা করে তারা কোনোদিনও উন্নতি করতে পারে না, এভাবেই চলতে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর থেকে আর কোনোদিন হবে না,
ঠিক আছে মা, এবার আমি কাজে যাচ্ছি। সুরেশ এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর নিজের অফিসে পৌঁছায়। সুরেশ অফিসের ভেতরে ঢুকতে যাচ্ছিল, এমন সময় প্রকাশ তাকে আটকায়। আরে কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আরে প্রকাশ, কাজ করতে হবে না? কাজ না করলে উন্নতি হবে কি করে? তোমার এখানে কোনো কাজ নেই। আরে ভাই, আর অ্যাক্টিং করিস না, এমনিতেই বাড়িতে অনেক রাগারাগি খেয়ে এসেছি। চল ভিতরে গিয়ে একটু বসি, বিজনেসের ব্যাপারে একটু কথা বলি। এটা আমার বিজনেস, আমার কোম্পানি, আমরা আর পার্টনার নেই। কাল তুই সমস্ত বিজনেস আমার নামে সই করে দিয়েছিস। না, এটা হতে পারে না। তুই আমার সঙ্গে এরকম ধোঁকা করতে পারিস না। তুই কেন এরকম করলি? আমি তোকে কত বিশ্বাস করতাম। এই ব্যবসাতে আমার অনেক টাকা লাগানো আছে। তাতে আমার কিছু করার নেই সুরেশ, আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম এরকম কিছু একটা করব, তাই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিজনেস নিজের নামে করিয়ে নিলাম। এরপর প্রকাশ সুরেশকে কাগজ দেখায়, যেখানে লেখা ছিল সুরেশ নিজের ইচ্ছেই তার ভাগের বিজনেস প্রকাশের নামে করে দিয়েছে। এটা দেখার পর সুরেশ অবাক হয়ে যায়। ভাই, এরকম করিস না, এই বিজনেস ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমি তো শেষ হয়ে যাব। তুই শেষ হয়ে যা বা মরে যা, তাতে আমার কিছু করার নেই। এবার আমার সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। প্রকাশ এই বলে সুরেশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। হঠাৎ বিজনেস হাতছাড়া হয়ে যাওয়ায় সুরেশ অনেক দুঃখী হয়ে পড়ে এবং কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে হাঁটতে থাকে। সুরেশ কিছু দূর যেতে না যেতেই হঠাৎ মাথা ঘুরে রাস্তার উপরেই পড়ে যায়। আরে, এর আবার কি হয়ে গেল? তাড়াতাড়ি একে হাসপাতালে নিয়ে যেতে হবে, এখানে পড়ে থাকতে থাকতে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপর রাস্তার কয়েকজন লোক সুরেশকে হসপিটালে ভর্তি করে দেয় এবং তার মোবাইল থেকে বাড়িতে ফোন করে দেয়। সুরেশের হসপিটালে থাকার কথা শুনে তার মা এবং বউ খুব ভয় পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছায়। দেখুন, পেশেন্টের হার্ট অ্যাটাক এসেছে, তাড়াতাড়ি তার অপারেশন করতে হবে, না হলে আমরা তাকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু, আপনি যেমন করে হোক সুরেশকে সুস্থ করে দিন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি তার অপারেশন করার ব্যবস্থা করুন। আপনারা কাউন্টারে 1 লাখ টাকা জমা করে দিন, তারপর আমরা অপারেশন শুরু করে দেব। ডাক্তারের কথা শুনে রূপা তাড়াহুড়ো করে বাড়ি ফেরে এবং সেখানে যত টাকা ছিল তা সঙ্গে নিয়ে হসপিটালে ফিরে কাউন্টারে জমা দিয়ে দেয়। এরপর ডাক্তার সুরেশের অপারেশন করতে শুরু করে দেয়। সুরেশ সকালে একদম ঠিক ছিল, হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিও তো বুঝতে পারছি না মা। দাঁড়ান, আমি প্রকাশ দাদাকে ফোন করে একবার জিজ্ঞাসা করি। রূপা এই বলে প্রকাশকে ফোন করে, কিন্তু প্রকাশ তার ফোন রিসিভ করে না। কিছু সময় পর সুরেশের অপারেশন শেষ হয় এবং তার জ্ঞান ফিরে আসে। সুরেশের জ্ঞান ফিরে আসার পর তার মা এবং রূপা তার কাছে যায়। এটা তোমার কি হয়ে গেল সুরেশ? বাড়িতে সামান্য রাগারাগি হয়েছিল, সেটার জন্য তুমি এত বেশি টেনশন নিয়ে ফেললে যে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেল। আর সুরেশ, আমি তোকে শুধু ড্রিঙ্ক কমিয়ে ফেলার জন্য বলেছিলাম। তোমরা যেমনটা ভাবছো তেমন কিছু নয়, আসলে এই সব কিছু প্রকাশের জন্য হয়েছে। প্রকাশ আমার সব কিছু নিয়ে নিয়েছে। এরপর সুরেশ সমস্ত কথা তাদেরকে জানায়। সবকিছু শুনে তার মা এবং বউ অবাক হয়ে যায়। আমি তো আগেই বলেছিলাম প্রকাশ ভালো ছেলে নয়, তার থেকে সাবধানে থাকা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে সুরেশ, তুমি আর বেশি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। রূপা সুরেশকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সেও মনে মনে জানতো এবার তাদের আর্থিক অবস্থা আরো বেশি খারাপ হতে চলেছে। সুরেশকে 3 দিন হসপিটালে রাখার পর ডিসচার্জ করে দেওয়া হয় এবং সুরেশ বাড়িতে গিয়ে বেড রেস্ট করতে থাকে। কোনোদিনও ভাবিনি যে আমাদের এত খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা বৌমা, বাড়িতে কোনো টাকা আছে? না মা, যা টাকা ছিল সুরেশের অপারেশনের জন্য হসপিটালে জমা করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কয়েকটা গহনা পড়ে আছে, সেগুলো বিক্রি করলে কয়েকদিন সংসার চলে যাবে। আজ আমি সেগুলো বিক্রি করে দিয়ে আসবো। আমার কাছেও কয়েকটা গহনা আছে মা, সেটাও আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু মা, সুরেশকে এই ব্যাপারে কিছু জানালে চলবে না, যে আর্থিক অভাবের ব্যাপারে জানতে পারলে আবার টেনশন করতে শুরু করে দেবে। তুমি একদম ঠিকই বলেছো বৌমা, আমরা তাকে এই ব্যাপারে কিছু জানাবো না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং পার্বতী ও রূপার গহনা বিক্রির সমস্ত টাকা শেষ হয়ে যায়।
বাড়িতে আর্থিক অভাব চলছিল, কিন্তু সুরেশ এই ব্যাপারে কিছুই জানতো না। তারা সুরেশকে ভালো ভালো খাবার দিতে থাকে এবং খুব ভালোভাবেই তার চিকিৎসা করাতে থাকে। এরকমই একদিন, মা, বাড়িতে চাল নেই, তাছাড়া টাকাও নেই যে চাল কিনে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না বৌমা, আমি মুদিখানার থেকে ধার করে নিয়ে আসবো। এত বছর থেকে আমরা একই মুদিখানা থেকে কেনাকাটা করি, সে সহজেই আমাদেরকে ধার দিয়ে দেবে। পার্বতী এই বলে মুদিখানাতে যায়, কিন্তু দোকানদার তাকে জিনিসপত্র দেওয়ার জায়গায় অপমান করে তাড়িয়ে দেয়। পার্বতী দুঃখী হয়ে বাড়ি ফিরে আসে। বৌমা, দোকানে আগে থাকতেই কিছু টাকা ধার ছিল, তাই দোকানদার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাছাড়া বাড়ি ফেরার পথে আমি প্রতিবেশীদের বাড়িতেও গিয়েছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি। তাহলে এবার আমরা কি করব মা? দাঁড়াও, একবার কাজলকে ফোন করে দেখি। এই সময় একমাত্র কাজলই আমাদের সাহায্য করতে পারবে। পার্বতী এই বলে নিজের মেয়েকে ফোন করে। কাজল, এতদিন হয়ে গেল, তুই একবারের জন্যও নিজের দাদার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসিসনি কেন? কয়েকদিন আগেই তো তোমার কাছে শুনলাম যে দাদা বেড রেস্ট করছে, যখন ঠিক হয়ে যাবে তখন গিয়ে দেখা করে আসবো। কাজল, আমাদের এখন অনেক অভাব চলছে, খাওয়া দাওয়া করার মতো টাকা পয়সা নেই, আমরা অনেক অসহায় হয়ে পড়েছি। হ্যাঁ মা, সেটা তো আমি জানি, ওটা ভেবেই তো আমি যাচ্ছি না। যখন নিজেদেরই খাবার জোটাতে পারছো না, তাহলে আমাকে কি করে দেবে? কাজল, আমি বলতে চাইছিলাম না, কিন্তু অসহায় হয়ে বলতে হচ্ছে। তোর কোনো জিনিসের অভাব নেই, তাই এই সময় একটু আমাদের সাহায্য করে দিলে খুব ভালো হবে। মা, আমার কাছে সাহায্য চাইতে তোমার লজ্জা করছে না? তুমি কি জানো না মেয়েদের বাড়ি থেকে জল পর্যন্ত খাওয়া উচিত নয়? আমি সব জানি কাজল, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে যে বাধ্য হয়ে চাইতে হচ্ছে। ওসব কিছু আমি জানি না মা, এবার থেকে কোনো কিছু চাওয়ার হলে আমাকে আর ফোন করবে না। কাজল এই বলে ফোন কেটে দেয়। কাজলের এরকম ব্যবহার দেখে পার্বতীর চোখ জলে ভরে আসে। মা, এভাবে দুঃখ পাবেন না, খারাপ সময়ে তো বোঝা যায় কে আপন আর কে পর। তুমি একদম ঠিকই বলেছ বৌমা, আমার নিজের মেয়ে পর্যন্ত এই সময় আমার সাহায্য করতে রাজি হলো না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাবার যে টোটো রাখা আছে, আমি আজ থেকে সেই টোটো চালানো শুরু করব। এটা তুমি কি বলছো বৌমা? তুমি মহিলা হয়ে টোটো চালাবে? তাতে খারাপ কি আছে মা, কাজ তো কাজই হয়, কাজ করতে লজ্জা কিসের? কিন্তু তুমি এভাবে টোটো চালানো শুরু করলে মানুষে নানা রকম কথা বলবে। মা, আপনি কি এখনো লোকেদের কথাই চিন্তা করে যাবেন? আমাদের এই খারাপ সময় কেউ আমাদেরকে সাহায্য করলো না, তাহলে আমরা তাদেরকে নিয়ে কেন চিন্তা করব? এরপর রূপা স্টোর রুম থেকে নিজের শ্বশুর মশাইয়ের টোটো বার করে। আশেপাশের লোকেরা তাকে টোটো চালাতে দেখে অবাক হয়ে যায়। আরে দেখো দেখো, কবিতার বৌমা টোটো চালাতে শুরু করেছে। এটাই দেখা বাকি ছিল, আমাদের এলাকার মহিলারা এবার টোটো চালাবে। এদের জন্য আমাদের এলাকার পরিবেশটা খারাপ হয়ে যাবে, আমাদের ছেলে মেয়েরা এদেরকে দেখলে খারাপ হয়ে যাবে। এলাকার মহিলা এবং পুরুষেরা নানা রকম কথা বলতে শুরু করে, কিন্তু রূপা তাদের কথা না শুনেই টোটো নিয়ে বেরিয়ে পড়ে। রূপা সারাদিন টোটো নিয়ে ঘুরতে থাকে, কিন্তু মহিলা টোটো চালক দেখে কেউই তার টোটোতে বসে না। মা, আমি সারাদিন ঘুরেছি, কিন্তু কেউই আমার টোটোতে উঠতে চাইছে না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম টোটো চালিয়ে কোনো লাভ হবে না, তাছাড়া তোমাকে নিয়ে এলাকার লোকেরা নানা রকম কথা বলতে শুরু করেছে, তুমি টোটো চালানো ছেড়ে দাও। না মা, আমি এত সহজে হার মানবো না, কাল আমি আবার বেরোবো। আমার বিশ্বাস কালকে আমি নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার পেয়েই যাব। পরের দিন সকালে রূপা আবার টোটো নিয়ে বেরিয়ে পড়ে। রূপা বেশ কিছু সময় পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু কেউই তার টোটোতে বসে না। শেষমেশ এক অফিসে কাজ করা মেয়ে তার কাছে আসে। আরে, তুমি মহিলা হয়ে টোটো চালাচ্ছ কেন? কি আর করব, আর্থিক সমস্যা থাকলে মানুষকে সবকিছুই করতে হয়। তবে তুমি খুব ভালো কাজ করছো, তুমি বাকি মেয়েদের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। তোমাকে দেখে সকলে বুঝতে পারবে যে মেয়েরাও যে কোনো কাজ করতে পারে। আচ্ছা, আমাকে নিয়ে চলো। আরে হ্যাঁ, আপনি বসুন, আর কোথায় যাবে বলুন।
এরপর মেয়েটি রূপার টোটোতে বসে পড়ে এবং রূপা খুব ভালোভাবেই তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আরে বাহ, তুমি খুব ভালো টোটো চালাতে পারো। ধন্যবাদ মেম সাহেব, আপনি আমার প্রথম কাস্টমার। এর আগে কেউ আমার টোটোতে বসেনি। আরে এতে ধন্যবাদের কি আছে? তুমি পরিশ্রম করেছো তাই টাকা পাচ্ছ, এটা তোমার প্রাপ্য টাকা। এরপর রূপা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধে পর্যন্ত রূপা আরো কয়েকজন প্যাসেঞ্জার পেয়ে যায় এবং সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে। মা, আজ কয়েকজন প্যাসেঞ্জার পেয়েছিলাম, এই দেখুন 100 টাকা রোজগার হয়ে গেছে। আজকের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তুমি অনেক পরিশ্রম করছো বৌমা, তুমি নিশ্চয়ই এর ফল পাবে। আচ্ছা বৌমা, সুরেশ অনেকক্ষণ থেকে তোমার কথা জিজ্ঞাসা করছিল, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে একবার দেখা করে আসো। এরপর রূপা সুরেশের ঘরে চলে যায়। সুরেশ বিছানায় শুয়ে তার অপেক্ষা করছিল। রূপা, আজ সকাল থেকে তুমি একবারের জন্যও আমার কাছে আসোনি কেন? আমি এভাবে বিছানায় পড়ে আছি বলে কি তুমি আমার থেকে বিরক্ত হয়ে গেছো? তুমি এরকম করে বলছো কেন সুরেশ? এরকম কোনোদিনও হতে পারে না। আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার কাছে আসতে পারলাম না। আরে হ্যাঁ, একটু আগে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মাও এটাই বলেছিল। আচ্ছা ঠিক আছে, এবারে তুমি বসো, আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি। রূপা, তুমি আমার কত খেয়াল রাখো। আমি অনেক লাকি যে তোমার মতো ওয়াইফ পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমার এত বেশি প্রশংসা করতে হবে না। তোমার খেয়াল রাখা আমার কর্তব্য। তুমি ভালোভাবে থাকো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এরপর রূপা সুরেশকে খাবার দিয়ে নিজেও শাশুড়ির সঙ্গে খেতে বসে পড়ে। পরের দিন সকালে রূপা আবার তার টোটো নিয়ে কাজে বেরিয়ে পড়ে। রূপা যখন তার এলাকা থেকে যাচ্ছিল, এমন সময় তাদের প্রতিবেশী মহিলা কমলা তাকে আটকায়। কি রে রূপা, এভাবে টোটো চালাতে তোর লজ্জা করে না? তোর জন্য আমাদের এলাকার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের খারাপ সময়ে আমি কাজ করছি, কাজ করতে লজ্জা কিসের কাকিমা? পৃথিবীতে এত রকমের কাজ থাকা সত্ত্বেও তুমি ছেলেদের কাজ করবে কেন? তুমি কি আর কোনো কাজ করতে পারলে না? এই টোটো থেকে আমার শ্বশুর মশাই নিজের ইনকাম শুরু করেছিল, আর আমিও এই টোটো থেকে রোজগার করা শুরু করেছি। এটা আমাদের পরিবারের জন্য অনেক লাকি। মেয়েটা অনেক তর্ক করতে পারে, মুখে মুখে কথা বলা ছাড়া আর কিছুই শেখেনি। সকলে নানা রকম কথা বলতে থাকে, কিন্তু রূপা তার টোটো নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন টোটো চালানোর পর সন্ধ্যাবেলায় রূপা বাড়ি ফিরে আসে। মা, এই দেখুন আজ আরো ভালো ইনকাম হয়েছে। ঈশ্বরের অনেক ধন্যবাদ যে ভালোই ভালোই আমাদের নতুন কাজ শুরু হয়ে গেল। মা, এই নিন টাকা। সেই মুদিওয়ালার কাছে যত টাকা বাকি ছিল এখনই তাকে দিয়ে আসুন। টাকা পেয়ে গেলে তার মুখ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বৌমা, আমি এখনই টাকা দিয়ে আসছি। সে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। এরপর পার্বতী তার বৌমায়ের কাছ থেকে টাকা নিয়ে তার থেকে কিছু টাকা মুদির দোকানে দিয়ে দেয় এবং তার প্রতিবেশীর কাছ থেকে যেটা নিয়েছিল সেটাও তাকে ফিরিয়ে দেয়। আরে পার্বতী, নিজের বৌমাকে টোটো চালানোর কাজে লাগিয়ে দিয়েছিস, তাকে করানোর জন্য অন্য কাজ খুঁজে পেলি না? কি আর করব কমলা, এখন আমাদের সময় খারাপ চলছে। সত্যি, এখন কলি যুগ চলছে, এবার বাড়ির বউদেরকেও টোটো চালাতে দেখতে হবে। কমলার কথা শুনে পার্বতী বাড়ি ফিরে আসে। অপরদিকে পার্বতীর বৌমা টোটো চালিয়ে ভালো টাকা ইনকাম করতে থাকে। সেদিন রাত 1টার সময় পার্বতীদের বাড়িতে সকলে যখন ঘুমিয়েছিল, এমন সময় কেউ তাদের দরজার বেল বাজাতে থাকে। আরে কমলা, তুই এত রাতে এখানে কেন? পার্বতী, আমার বৌমায়ের হঠাৎ করে অনেক শরীর খারাপ হয়ে গেছে। অনেকগুলো ট্যাক্সিওয়ালা আর টোটোওয়ালাকে ফোন করে দেখলাম, কেউই এত রাতে হসপিটালে যেতে চাইছে না। তোর বৌমা তো টোটো চালায়, তাকে বল না সে আমার বৌমাকে যেন হসপিটালে পৌঁছে দেয়। কিন্তু কমলা, তুই তো আমার বৌমায়ের টোটো চালানো একদমই পছন্দ করিস না। আমার বৌমায়ের টোটো করে হসপিটালে যেতে চাইছিস কেন? এখন ওসব কথা বলার সময় নেই পার্বতী, আমি যা করেছি অনেক ভুল করেছি। তুই তাড়াতাড়ি নিজের বৌমাকে বল সে যেন আমাদেরকে হসপিটালে পৌঁছে দেয়, না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি বৌমাকে ডেকে আনছি। পার্বতী এই বলে তার বৌমাকে ঘুম থেকে তুলে তাকে সমস্ত কথা জানায়। তাহলে কি ভাবলে বৌমা,
তুমি কি কমলা আর তার বৌমাকে হসপিটালে পৌঁছে দেবে? হ্যাঁ মা, আমি অবশ্যই যাব। এই বিপদের সময় প্রতিবেশীদের সাহায্য করা দরকার। আপনিও আমার সঙ্গেই চলুন। আচ্ছা ঠিক আছে, চলো বৌমা। এরপর রূপা তার শাশুড়িকে সঙ্গে নিয়ে তাদের প্রতিবেশী কমলা এবং তার বৌমাকে হসপিটালে পৌঁছে দেয়। তোমার অনেক ধন্যবাদ রূপা, তুমি আমার বৌমাকে হসপিটাল পর্যন্ত এনে আমার অনেক উপকার করেছো। কিন্তু কাকিমা, আপনি তো আমার টোটো চালানোতে বারবার আমাকে অপমান করেছেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রূপা, তোমাদের অবস্থা বুঝে আমাকে তোমাদের সাপোর্ট করার দরকার ছিল। তোরা সবাই মিলে আমার বৌমাকে থামানোর চেষ্টা করেছিলি, কিন্তু আমার বৌমা আজ নিজের চেষ্টায় সংসারের দায়িত্বভার নিজেই সামলে নিয়েছে। তুই আমাকে ক্ষমা করে দে পার্বতী। কিছু সময় পর্যন্ত হসপিটালে থাকার পর রূপা তার শাশুড়ির সঙ্গে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে বেশ কিছু সময় পর্যন্ত টোটো চালানোর পর অঞ্জলি নামের সেই মেয়েটির সঙ্গে রূপার দেখা হয়, যে তার প্রথম প্যাসেঞ্জার ছিল। আরে মেম সাহেব, আপনি আসুন, আমার টোটোতে বসুন। আরে তুমি? আমি অনেক সময় থেকে টোটোর অপেক্ষা করছিলাম, কিন্তু টোটোই পাচ্ছিলাম না। তুমি একদম ভালো সময়ে এসেছো। ম্যাডাম, আপনি কি প্রত্যেকদিন এখান থেকেই যাতায়াত করেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকদিন এই সময়েই যাই আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি। আমি জিসিটি কোম্পানিতে চাকরি করি। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমি প্রত্যেকদিনই এই সময় আপনাকে অফিসে পৌঁছে দেব, আর ছুটি হলে আবার বাড়ি পৌঁছে দেব। আপনি পার্মানেন্ট ভাবে আমাকে রেখে দিতে পারেন। আরে এটা তো অনেক ভালো কথা, তুমি আমার মনের কথাই বলে দিয়েছো। তাহলে কাল থেকে তুমি আমাকে অফিসে পৌঁছে দিও, আর অফিস থেকে বাড়িও পৌঁছে দেবে। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রূপা। ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য আরো কয়েকজন প্যাসেঞ্জার খুঁজে দেব। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। ধীরে ধীরে রূপার প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বাড়তে থাকে। রূপা দেরি করে বাড়ি ফিরতে শুরু করে। এরকমই এক রাতে, রূপা, আজকাল বাড়ি ফিরতে তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। মা, আসলে পার্মানেন্ট প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই কাজের চাপের জন্য আসতে দেরি হয়ে যায়। এখন আমাদের কাজ খুব ভালোভাবে চলছে। এটা তো খুব ভালো কথা, কিন্তু সুরেশ বারবার তোমার কথা জিজ্ঞাসা করতে থাকে। আপনি তাকে কিভাবে বোঝালেন মা? আমি যেমন তেমন ভাবে তার কাছে নানা রকমের বাহানা করতে থাকি। এখন সে বেড রেস্ট করছে, তাই বুঝতে পারছে না যে তুমি বাড়িতে থাকো না। যখন বিছানা থেকে উঠে বাড়িতে ঘোরাঘুরি শুরু করবে, তখন তাকে কি বলবো? এই ব্যাপারে তো আমিও কিছু ভাবিনি, পরে যা হবে দেখা যাবে। এরপর রূপা সুরেশের কাছে গিয়ে দেখে সুরেশ দুঃখী হয়ে বিছানায় শুয়ে রয়েছে। রূপা, আজকাল আমি লক্ষ্য করছি তুমি অনেক কম সময়ের জন্য আমার কাছে থাকো। আমি কি সত্যি সত্যি তোমার জন্য বোঝা হয়ে গেছি? আরে না না সুরেশ, তুমি এসব কথা ভেবো না। তুমি আমার স্বামী, তুমি কোনোদিনও আমার জন্য বোঝা হবে না। আমার কিন্তু এটাই মনে হচ্ছে রূপা, আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই। আমি তোমার জন্য বোঝা হয়ে থাকতে চাই না। রূপা যেমন তেমন ভাবে সুরেশকে বুঝিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে পার্বতীর মেয়ে কাজল তাদের বাড়িতে আসে। আরে কাজল, তুই হঠাৎ এখানে কেন? তোমরা এসব কি শুরু করেছো মা? বৌদি টোটো চালাতে শুরু করেছে, তাই সব জায়গায় মানুষ তোমাদের নামে খারাপ খারাপ কথা বলছে। এবার তুই শান্ত হয়ে যা কাজল, আগে গিয়ে নিজের দাদার সঙ্গে দেখা করে নে। আমি এখানে কারোর সঙ্গে দেখা করতে আসিনি। বৌদি টোটো চালানোই আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে নানা রকম ভাবে অপমান করতে থাকে। আমি ওটাই বলার জন্য এখানে এসেছি। বৌদি, তুমি টোটো চালানো বন্ধ করো। দিদি, তুমি কি বাড়ির অবস্থা জানো না? টোটো চালানো ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। মা, তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে যে তুমি বৌদিকে আটকাওনি? দিদি, তুমি আমার সঙ্গে যেমন ভাবে ইচ্ছা কথা বলে নাও, কিন্তু মায়ের সঙ্গে খারাপ ভাবে কথা বলতে হবে না। আচ্ছা, আমি নিজের মায়ের সঙ্গে কিভাবে কথা বলবো এবার সেটাও তোমার কাছে শিখতে হবে। সামান্য টোটোওয়ালি হয়ে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না বৌদি। কাজলের কথা শুনে পার্বতী প্রচন্ড রেগে যায় এবং জোরে তার গালে একটি থাপ্পড় মেরে দেয়। আরে বাহ, আজ প্রথমবার তুমি আমাকে চড় মারলে। তুমি এই বেকার মহিলার জন্য আমার গায়ে হাত তুললে। আমি তোর অনেক ভুল সহ্য করেছি কাজল, কিন্তু আজ তুই অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, তাই তোকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। মা, দিদির গায়ে এভাবে হাত তোলা ঠিক হয়নি। তুমি চুপ করো বৌমা। শোন কাজল, তুই যাকে খারাপ মহিলা বলছিস
আজ তার জন্যই তোর দাদার চিকিৎসা চলছে, আর আমরা দুবেলা খেতে পারছি। আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছিল যে হয়তো আমাদেরকে ভিক্ষে করতে হতো। আমি এখানে তোমার বৌমায়ের প্রশংসা শুনতে আসিনি মা। আজ থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো রকমের সম্পর্ক নেই, এটাই বলার জন্য এখানে এসেছি। আরে দিদি, তুমি এরকম করে বলছো কেন? চুপ করো তুমি। আমি এরকম ফালতু মানুষদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। এবারে আমি যাচ্ছি। রূপা কাজলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কাজল তার কোনো রকম কথাই শোনে না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রূপা আবার টোটো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং রূপা আরো দুটো টোটো নিয়ে ভাড়ায় দিয়ে দেয়। এরকমই একদিন এক বয়স্ক মানুষ রূপার টোটোতে ওঠে এবং সুরেশের পুরানো অফিসের বাইরে গিয়ে নামে। আজ এই অফিসের মালিককে আমি ছাড়বো না। কি হয়েছে কাকা, তুমি এরকম রেগে আছো কেন? এই অফিসের মালিক খুব খারাপ। সে আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে, কিন্তু ফেরত দিতে চাইছে না। এটা আমি খুব ভালো করেই জানি কাকা। এই মানুষটার জন্যই আজ আমাকে টোটো চালাতে হচ্ছে। আমি তোমার কথা বুঝতে পারলাম না। রূপা সেই বয়স্ক মানুষকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় অফিসের ভেতর থেকে প্রকাশ বাইরে বেরিয়ে আসে। আরে বুড়ো, তুমি এখানে কি করতে এসেছো? তুমি ভালোই ব্যবসা শুরু করেছো প্রকাশ। তোমার জন্য আমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এবার তুমি বয়স্ক মানুষদেরকেও ধোকা দেওয়া শুরু করে দিয়েছো। তোমার সঙ্গে আমি কথা বলছি না, যাও গিয়ে নিজে টোটো চালাও, না হলে তোমার টোটো এখানেই ভেঙে দেবো। সাহস থাকলে আমার টোটোতে হাত লাগিয়ে দেখাও, তারপর তোমাকে বোঝাবো। প্রকাশ, তুই এত মানুষকে ধোকা দেওয়া বন্ধ কর, না হলে একদিন তোর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোমরা এখান থেকে যাবে নাকি তোমাদেরকে মেরে তাড়াবো? প্রকাশ এই বলে বয়স্ক লোকটির কাছে যেতেই রূপা এবং সেই বয়স্ক লোক প্রকাশকে ধরে খুব মারধর করে। এরই মধ্যে আশেপাশের কয়েকজন লোক সেখানে চলে আসে। আমার সঙ্গে বেইমানি করে তুই অনেক খারাপ করেছিস প্রকাশ। তোমরা আমাকে মেরে ঠিক করনি, আমি পুলিশের কাছে যাব। তুই যেখানে যেতে চাইছিস চলে যা। তুই যে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, আমার কাছে তার প্রমাণ আছে। এবার দেখ, এবার আমি তোর অফিস বন্ধ করেই ছাড়বো। আপনি একদম ঠিকই বলছেন কাকা, এবার চলুন আমরা এখান থেকে চলে যাই। এরপর রূপা সেই লোকটিকে টোটোতে তুলে নেয় এবং তার বাড়ির কাছে পৌঁছে দেয়। অপরদিকে রূপার বাড়িতে সুরেশ বিছানায় শুয়েছিল, এমন সময় তার মা তার কাছে আসে। মা, রূপা কোথায়? সে এত দেরি করে আমার কাছে আসে কেন? আরে বাবা সুরেশ, সে একটু বাজার করতে গেছে, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। আমি রোজ রোজ তোমার কাছ থেকে এটাই শুনছি যে সে কোথাও না কোথাও যায়। কয়েকদিন থেকে আমার কিন্তু অনেক ভয় করছে মা। আমার মনে হয় রূপা আমার থেকে দূরে হয়ে যাচ্ছে। আরে না না সুরেশ, বৌমা ওরকম নয়। তুই দাঁড়া, আমি বৌমাকে এখনই তোর কাছে পাঠাচ্ছি। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পর রূপা বাড়ি ফিরলে রূপাকে সমস্ত কথা জানায়। এরপর রূপা তাড়াতাড়ি সুরেশের কাছে আসে। তুমি কেন এরকম কথা ভাবছো সুরেশ? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কোনোদিনও তোমার থেকে দূরে যাব না। রূপা, এবার আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাচ্ছি, এবার তুমি আমার থেকে দূরে যাবে না তো? এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সুরেশ বিছানায় শুয়ে রূপার অপেক্ষা করতে করতে বিছানা থেকে উঠে পড়ে। একই সময় রূপা টোটো নিয়ে বাড়ি ফিরে। সুরেশ রূপাকে টোটো চালাতে দেখে অনেক দুঃখী হয়ে যায়। রূপা বাড়ির ভেতরে এসে সুরেশের চোখে জল দেখে বলে, আরে তুমি সুস্থ হয়ে গেছো? কিন্তু সুরেশ, তোমার চোখে জল কেন? আমি অনেক বেকার হয়ে গেছি রূপা। আমি থাকার সত্ত্বেও তোমাকে টোটো চালানোর কাজ করতে হচ্ছে। আমি তোমার কাছে হাত জোড় করছি সুরেশ, তুমি এরকম করে বলো না। বাবা সুরেশ, রূপা অনেক পরিশ্রম করেছে, তার পরিশ্রমের অপমান করিস না, তার কাজকে এত খারাপ চোখে দেখিস না। কিন্তু মা, তাকে এভাবে টোটো চালাতে দেখে আমার খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে আমি কোনো কাজের নয়। এসব কারণেই আমি তোমাকে সত্যি কথা বলতে চাইছিলাম না সুরেশ। ডাক্তার তোমাকে টেনশন নিতে বারণ করেছিল। তাছাড়া তুমি সুস্থ হওয়ার পর আমি নিজেই তোমাকে এসব ব্যাপারে জানিয়ে দিতাম। হ্যাঁ সুরেশ, আমরা ভেবেই রেখেছিলাম যে তুই সুস্থ হওয়ার পরেই তোকে সবকিছু বলে দেব। টোটো চালানোতে খারাপ কি আছে সুরেশ? বাবাও তো এই একই কাজ করে নিজের জীবিকা শুরু করেছিল। তাছাড়া টোটো চালানোর কাজ খুব ভালোভাবেই চলছে। আমি আরো দুখানা টোটো ভাড়াইও দিয়ে দিয়েছি।
এটা তুমি কি বলছো রূপা? এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আমি কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে টোটো চালানোর কাজ খুব ভালো, কিন্তু তুমি বোঝার চেষ্টাই করছো না। আমাকে ক্ষমা করে দাও রূপা। আসলে আমার মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেক দূরে হয়ে যাচ্ছ, তাই আমার চিন্তা হচ্ছিল। কিন্তু এবার তো সবকিছু ঠিক হয়ে গেছে, এবার তুমি চিন্তা করা বন্ধ করো। ঠিক আছে, এবার আমি চিন্তা করব না। আমি বুঝতে পেরে গেছি তোমরা আমার ভালোর জন্য আমার কাছ থেকে এই কথাটি লুকিয়েছিলে। এবার আমিও এই কাজে তোমাদের সাহায্য করব। এরপর রূপা এবং সুরেশ একসঙ্গে অনেক পরিশ্রম করে এবং কয়েকদিনের মধ্যেই আরো অনেকগুলো টোটো কিনে ভাড়ায় দিয়ে দেয়। রূপা, আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি টোটো চালিয়ে এত বেশি উন্নতি করতে পারবে। আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বৌমা পেয়েছি। হ্যাঁ রূপা, শুধুমাত্র তোমার জন্য আমরা এত বেশি উন্নতি করতে পেরেছি। সুরেশ, এবার আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে না। আমাদের কাছে অনেকগুলো টোটো হয়ে গেছে। যখনই কোনো অসহায় মানুষ আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে টোটো ভাড়াতে দিয়ে দিতে পারবো। এতে তাদের আর আমাদের দুজনেরই লাভ থাকবে। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায় এবং তাদের টোটো ভাড়া দেওয়ার ব্যবসা খুব ভালোভাবেই চলতে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেক ধনী হয়ে যায় এবং একটি বড় বাড়িও কিনে ফেলে। আরে কাজল, তুই এখানে? মনে হচ্ছে তুই ভুল করে এখানে চলে এসেছিস। মা, আর কতদিন তোমাদের থেকে রাগ করে থাকবো, তাই রাগ ভুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলেই এলাম। মিথ্যা কথা বলিস না কাজল। আগে আমি অনেকবার তোকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই আমার নাম্বার ব্লক করে দিয়েছিলিস। আসলে মা, তখন আমি অনেক রাগ করেছিলাম। আচ্ছা, বৌদি আর দাদা কোথায়? তারা কাজ করতে গেছে। আচ্ছা, তার মানে দাদা সুস্থ হয়ে উঠেছে? হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, কিন্তু সেটা জেনে তোর কি লাভ? আরে মা, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খারাপ খারাপ কথা বলতো, তাই আমি রাগ করেছিলাম। কিন্তু এবারে আমি বুঝতে পেরে গেছি যে দাদা আর বৌদি অনেক টাকা ইনকাম করছে। আচ্ছা, এবারে আমিও বুঝতে পেরেছি তোর দাদা বৌদি অনেক ধনী হয়ে গেছে, তাই তুই তাদের সঙ্গে দেখা করতে এসেছিস। যখন আমরা গরিব ছিলাম তখন তুই আমাদের সঙ্গে কথা বলাও পছন্দ করতিস না। তুই আমাদের অনেক অপমান করেছিস। আজ আমাদের উন্নতি হয়েছে দেখে তুই আবার চলে এসেছিস। মা, আমি তোমার মেয়ে, তুমি আমাকে এরকম করে বলছো কেন? আমার মেয়ে হোক বা যেই হোক, যে ভুল করবে আমি তাকে এভাবেই বলবো। আচ্ছা, যা হয়ে গেছে ওসব কথা ভুলে যাও। দাদা বৌদির সামনে আমার সঙ্গে এভাবে কথা বলবে না, তাতে আমার অনেক খারাপ লাগবে। তুমি তো জানো এসব আমার ভালো লাগে না। তুই তো নিজের দাদা আর বৌদির সঙ্গে সব সম্পর্ক শেষ করে ফেলেছিলি, এখন তাদের টাকা হয়ে যেতে সম্পর্ক আবার জুড়ে নিতে চাইছিস? আরে মা, তুমি এবারে চুপ করবে? এসব কথা আমার ভালো লাগছে না। সন্ধ্যাবেলায় রূপা এবং সুরেশ অফিস থেকে বাড়ি ফিরে এলে কাজল তাদের সঙ্গে দেখা করে। দাদা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। ঠিক আছে দিদি, যা হয়ে গেছে ওসব কথা ভুলে যাও। আমরা তোমার উপর রাগ করে নেই। হ্যাঁ কাজল, তোর বৌদি একদম ঠিক বলছে। এরপর কাজল কয়েকদিন পর্যন্ত তার মায়ের বাড়িতে থাকার পর অনেকগুলো জিনিসপত্র নিয়ে নিজের শ্বশুর বাড়ি ফিরে যায়। কাজলের চলে যাওয়ার পর পার্বতী বলে, আমার মেয়েটা এত লোভী হয়েছে যে তাকে দেখে আমার লজ্জা করছে। মা, ওসব কথা নিয়ে আপনি চিন্তা করবেন না। দিদি অনেকদিন ছাড়া ছাড়া আমাদের বাড়িতে আসে। তাছাড়া দিদি আমাদের থেকে জিনিসপত্র পাওয়ার আশা রেখেছে, তাই আমাদেরকে দেওয়া দরকার। হ্যাঁ মা, তুমি এসব কথাই বেশি টেনশন করো না। তাছাড়া এখন আমাদের অবস্থা ভালো হয়ে গেছে। কাজল যেটা চাইবে আমরা তাকে দিতে পারবো। রূপা এবং সুরেশের টোটো কোম্পানি খুব ভালোভাবেই চলছিল। এরকমই একদিন দুজনে যখন তাদের অফিসে বসেছিল, এমন সময় এক লোক সেখানে আসে। বাবু, প্রকাশ নামের যে লোকটা আপনাকে ধোকা দিয়েছিল তার অফিসে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা সেখানে গিয়ে একবার দেখে আসুন। লোকটির কথা শুনে রূপা এবং সুরেশ প্রকাশের অফিসের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যিই তার অফিসে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। প্রকাশ যেভাবে তোমাকে ঠকিয়েছিল তার সঙ্গে এটা হওয়ারই ছিল। তুমি ঠিক বলেছো রূপা, খারাপ মানুষদের সঙ্গে সবসময় খারাপ হয়। রূপা এবং সুরেশ কথা বলছিল, এমন সময় এক লোক এসে সুরেশের পা জড়িয়ে ধরে। আরে কে তুমি? আমার পা ছাড়ো। আরে উঠে দাঁড়াও, বলো কি হয়েছে।
সুরেশের কথা শুনে লোকটি উঠে দাঁড়ায় এবং তাকে দেখে সুরেশ ও রূপা দুজনেই অবাক হয়ে যায়। আরে প্রকাশ, তুই? ভাই সুরেশ, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ধোকা দিয়েছিলাম, তাই আমার সঙ্গে এসব হয়ে গেল। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল সুরেশ। আমি পথে বসে গেলাম, আমার কাছে আর কিছুই নেই। হ্যাঁ, আমি সবকিছু দেখে নিয়েছি, কিন্তু এসব কিভাবে হলো? কোনোভাবে শর্ট সার্কিট হয়ে অফিসে আগুন লেগে গেল। এবার একমাত্র তুই আমার সাহায্য করতে পারবি। আমরা কিভাবে তোমার সাহায্য করব? এর আগে তুমি আমাদের সাথে অনেক বড় ধোঁকা করেছো। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি অনেক বড় পাপ করেছি। আরে সেসব ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে তোর সাহায্য করব? আমি জানি তোদের একটা টোটো কোম্পানি আছে, সেখান থেকে একটা টোটো আমাকে ভাড়াই দে, যাতে আমি টোটো চালিয়ে নিজের খরচ চালাতে পারি। না, আমরা তোমাকে টোটো দিতে পারবো না। তোমার মতো লোকের উপর আমি বিশ্বাস করি না। তোমাকে আমাদের টোটো চালাতে দিলে তুমি আবার আমাদেরকে ঠকানোর চেষ্টা করবে। আমি দিব্যি করে বলছি, আর কোনোদিন তোমাদের ঠকানোর চেষ্টা করব না। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও বৌদি। আরে রূপা, বেচারাকে একটা টোটো চালানোর জন্য ভাড়া দিয়ে দাও। সে যদি আমাদের ঠকানোর চেষ্টা করে, তাহলে সামান্য একটা টোটো ছাড়া আর কিছুই নিতে পারবে না। তুমি ঠিক বলেছো সুরেশ, একটা টোটো চলে গেলে আমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না। তোমাদের অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের টোটো চুরি করব না। আজকের পর থেকে আমি সৎভাবে উপার্জন করব। এরপর থেকে প্রকাশ রূপাদের কোম্পানি থেকে টোটো ভাড়ায় নিয়ে নেয় এবং টোটো চালানোর কাজ করতে শুরু করে। অপরদিকে রূপা তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই মজাদার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পার্বতী দেবী তার ছেলে সুরেশ এবং বৌমা রূপার সঙ্গে থাকত। সুরেশের বিয়ে হয়ে 10 মাস হয়েছিল এবং তারা সুখে সংসার করছিল। পার্বতীও শাশুড়ি হিসেবে অনেক ভালো ছিল। রূপা, কাল আমার মেয়ে কাজল আসবে, তার জন্য ভালো ভালো রান্না করে রেখো। হ্যাঁ মা, সুরেশ আমাকে সেই ব্যাপারে জানিয়েছিল। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রান্না করে রাখবো। আচ্ছা সুরেশ, তুই কাজলকে আনার জন্য স্টেশনে চলে যাবি তো? মা, আমি তাকে বলেছিলাম, কিন্তু সে আমাকে আনতে যাওয়ার জন্য বারণ করে দিয়েছে। বলেছে সে নিজে নিজেই চলে আসবে। কাজল এমনি এমনি ওসব কথা বলে, তোকে তার কথা শুনতে হবে না। তুই তাকে আনতে চলে যাস। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাব। এমনিতেই কাজল কয়েকদিন আগেই 10 দিন থেকে গেছে, কিন্তু তোর বাবার বার্ষিকী আসছে, তাই আবার ডেকে নিলাম। মা, কোনো কিছু আনার হলে আমাকে জানিয়ে দিও, আমি বাজার থেকে নিয়ে আসব। আরে না না, তোকে যেতে হবে না, আমি নিজেই নিয়ে চলে আসব। তুই নিজের কাজ ছেড়ে কি কি করবি? আরে মা, কাজ নিয়ে তুমি চিন্তা করো না, আমার পার্টনার প্রকাশ আছে তো, সে সবকিছু সামলে নেবে। নিজের পার্টনারের উপরে এত বেশি বিশ্বাস করিস না। আরে মা, আমাদের ব্যবসা অনেক ভালো চলছে, প্রকাশের উপর আমার বিশ্বাস আছে। মা একদম ঠিক কথাই বলছে সুরেশ। এইভাবে চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করাটা ঠিক হবে না। আরে তোমরা শুধু শুধু এত চিন্তা করছো। প্রকাশ অনেক ভালো ছেলে, বিজনেস শুরু করার 8 মাস পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হিসেব এদিক ওদিক হয়নি। আমি তাকে অনেক বিশ্বাস করি। সুরেশ যখন তার মা এবং বউকে এসব কথা বলছিল, এমন সময় বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন বাজানোর শব্দ আসতে থাকে। তোর এই বন্ধুটা অনেকদিন বাঁচবে, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। আমার তো এই ছেলেটাকে সুবিধের মনে হয় না। তোমরা বউ শাশুড়ি মিলে তার ব্যাপারে কথা বলতে থাকো, আমি চললাম। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং প্রকাশের গাড়ির ভেতরে বসে কাজে চলে যায়। পরের দিন সকালে পার্বতী এবং তার বৌমা যখন হলরুমে বসেছিল, এমন সময় পার্বতীর মেয়ে কাজল সেখানে আসে। মা, আমি এসে গেছি। আরে, তুই একা একাই চলে এসেছিস? সুরেশ তোকে আনতে যায়নি? মা, আমি ভালো করেই জানতাম তুমি দাদাকে আনতে যাওয়ার জন্য পাঠাবে, তাই আমি তাকে ভুল সময় বলেছিলাম। আমি লক্ষ্য করছি আজকাল তুই একা যাতায়াত করতে বেশি পছন্দ করছিস। বিয়ের আগে তুমি আমাকে স্বাধীনতা দাওনি, তাই বিয়ের পরে আমি স্বাধীন জীবন কাটাচ্ছি। বিয়ের আগে টাকার অভাব দেখতে দেখতে আর তোমার অর্ডার পালন করতে করতেই সময় কেটে গেছে, তাই বিয়ের পর আমার আর কোনো কিছুরই চিন্তা নেই। তোর কপাল অনেক ভালো যে এত ভালো পরিবারে তোর বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া যেমন ভালো,
টাকা পয়সারও কোনো রকম অভাব নেই। আচ্ছা বৌদি, তাড়াতাড়ি আমার জন্য এক কাপ আদাওয়ালা স্পেশাল চা নিয়ে এসো। তোমরা যেমন খাও সেরকম চা বানাবে না, একটু ভালো করে বানাবে। আমি লক্ষ্য করছি তোর বায়না অনেক বেড়ে গেছে। কি আর করব মা, যেমন ভাবে থাকি সেরকম থাকার অভ্যাস হয়ে গেছে। কিছু সময় পর রূপা কাজলের জন্য চা নিয়ে আসে। এরপর সেদিন সন্ধ্যাবেলায় পার্বতী যখন তার মেয়ে এবং বৌমায়ের সঙ্গে বসেছিল, এমন সময় পার্বতী নিজের মেয়েকে বলে, কাজল, তুই এসে গেছিস যখন, তাহলে কাল তোর বাবার যে টোটো রাখা আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে দিস। সেই টোটোর পুজো দিতে হবে। আরে মা, তুমি এখনো পর্যন্ত বাবার টোটো তুলে রেখে দিয়েছো? ওটা কোনো ভাঙ্গারওয়ালাকে দিয়ে দিও। আজ বলেছিস বলেছিস, এরপর আর কোনোদিনও বলবি না। সেটা আমার কাছে তোর বাবার স্মৃতি হিসেবে রাখা আছে, আমি কোনোদিনও ফেলতে পারবো না। দিদি কোন টোটোর কথা বলছে মা? তোমার শ্বশুর মশাই আগে টোটো চালানোর কাজ করতো, সে টোটো চালিয়ে এই বাড়িটা নিয়েছে। আর টোটো আমাদের জন্য অনেক লাকি ছিল। আরে বৌদি, তুমি মায়ের কথাই একদম বিশ্বাস করবে না, এসব বেকার কথা। এরকম করে বলো না দিদি, সত্যি অনেক জিনিস এরকম থাকে যার জন্য মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আরে বৌদি, এবার তুমিও মায়ের মতো শুরু হয়ে গেলে। এবারে তুই চুপ কর কাজল, তোকে তোর বাবার টোটো পরিষ্কার করতে হবে না, আমি বৌমাকে বলে দিলে সেই পরিষ্কার করে দেবে। বৌমা, তুমি চলো আমার সঙ্গে, আমাদের স্টোর রুমে টোটোটা রাখা আছে। এরপর পার্বতী তার বৌমাকে সঙ্গে নিয়ে স্টোর রুমে চলে যায় এবং সেখান থেকে টোটো বের করে বাড়ির বাইরে রেখে দেয়। আরে মা, এই টোটো তো খুব সুন্দর দেখতে, আমাদেরকে ভালোভাবে এটার পুজো দিতে হবে। এরপর রূপা তার শ্বশুর মশাইয়ের টোটো পরিষ্কার করে দেয়। পরের দিন রূপার শ্বশুর মশাইয়ের বার্ষিকী ছিল এবং পণ্ডিত এসে পুজো করতে শুরু করে দেয়। কিছু সময় পর পুজো শেষ হয়ে গেলে পণ্ডিত মশাই সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো 3 দিন কেটে যায়। মা, কাল আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব, তোমার যা যা দেওয়ার আছে তাড়াতাড়ি দিয়ে দাও। আরে কাজল, এই কয়েকদিন আগেই তুই 10 দিন থেকে গেছিস, তখনই যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি, এবারে আর দেওয়ার মতো কিছুই নেই। তুমি বলতে চাইছো আমি খালি হাতে শ্বশুর বাড়ি ফিরে যাব? এবার কি আমি তোমার জন্য বোঝা হয়ে গেছি? তুই এরকম করে বলছিস কেন কাজল? তুই তো জানিস তোর দাদার নতুন বিজনেস, এখন সেরকম ইনকাম হচ্ছে না। দিদি, তুমি এভাবে রাগ করো না, আমি কয়েকদিন আগেই নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম, ওটা তোমাকে দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে তোমার দাদা তোমাকে মিষ্টি এনে দেবে, সেগুলোই নিয়ে যেও। এসব সামান্য জিনিস নিয়ে আমি শ্বশুর বাড়ি যাব? এর সাথে আশীর্বাদ হিসেবে কম করে 5,000 টাকা দেবে তো? আরে কাজল, এখন আমাদের কাছে টাকা নেই, তোকে 5,000 টাকা দিতে পারবো না। তোমাদের কাছে কবে টাকা থাকে? সব সময় নেই নেই করতে থাকো। কাজল এই বলে রাগ করে রুমে চলে যায়। পরের দিন সকালে কাজলের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তার মা এবং বৌদি তার কাছে আসে। কাজল, এই নে শাড়ি আর মিষ্টির বাক্সের সঙ্গে 2,100 টাকা আশীর্বাদ হিসেবে দিচ্ছি, এর থেকে বেশি আমরা আর করতে পারলাম না। আরে ঠিক আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নেব। এরপর কাজল নিজের শ্বশুর বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন সকালে সুরেশ তার আলমারিতে কিছু খোঁজাখুঁজি করছিল। আরে দেখো না রূপা, আমার কোট প্যান্ট খুঁজে পাচ্ছি না। আজ হঠাৎ কোট প্যান্ট খুঁজছো কেন? আসলে আজ প্রকাশের জন্মদিন, সন্ধেবেলায় বন্ধুরা পার্টি করব। এরপর রূপা সুরেশকে জামা বার করে দিয়ে দেয়। সেদিন রাতের বেলায় সুরেশ এবং প্রকাশ আরো কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একটি ক্লাবের পার্টি করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত পার্টি করার পর সকল বন্ধুরা নিজের নিজের বাড়ি ফিরে যায়। আরে প্রকাশ, এবার আমাকেও চলে যেতে হবে, আমি তাহলে এবার উঠছি। ভাই, এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? এমনিতেই কাজে ব্যস্ত থাকার কারণে আমরা ভালোভাবে কথা বলতেই পারি না। অনেকদিন পর আজ একটু সময় হয়েছে, আর একটু ড্রিঙ্ক করে নে। আরে না, রূপা আমাকে বেশি ড্রিঙ্ক করতে বারণ করে রেখেছে। সুরেশ, আমি তোর ভাইয়ের মতো, তুই নিজের ভাইয়ের জন্মদিনে একটু বেশি ড্রিঙ্ক করতে পারবি না? প্রকাশের কথায় সুরেশ আরো ড্রিঙ্ক করতে থাকে। কিছু সময়ের মধ্যেই সুরেশের অনেক নেশা হয়ে যায়। এরপর প্রকাশ তাকে বলে,
আচ্ছা সুরেশ, এবার আমাকে একটা কথা বল, আমাদের পার্টনারশিপে তুই খুশি আছিস তো? আরে তুই আমার ভাই, আমাদের পার্টনারশিপে আমি অনেক খুশি। আমি তোকে অনেক বিশ্বাস করি। সুরেশ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের একটা বড় অর্ডার এসেছে, তার জন্য তোর সই নেওয়া বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমার জায়গায় তুই সই করে দে। আমি সই করি বা তুই সই করিস, একই ব্যাপার। আরে হ্যাঁ, আমি নিজের দিকটা সই করে দিয়েছি, এবার তোর সই লাগবে। প্রকাশ সুরেশের সঙ্গে কথা বলতে বলতে তাকে আরো নেশা করাতে থাকে এবং এরই মাঝে প্রকাশ নিজের পকেট থেকে একটি কাগজ বের করে সেখানে সুরেশের সই নিয়ে নেয়। ঠিক আছে, এবার আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা সুরেশ, চল আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আরে ভাই, এত তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে না, আজকের রাতটা গল্প করে করে কাটিয়ে দিতে ইচ্ছা করছে। আরে না না, আর থাকতে হবে না, কাজ হয়ে গেছে। প্রকাশ এই বলে সুরেশকে জোর করে সেখান থেকে নিয়ে যায় এবং তার গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আরে বৌদি, আমি সুরেশকে অনেক বারণ করেছিলাম, কিন্তু সুরেশ জোর করে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, তোমরা সুরেশের খেয়াল রেখো। রূপা এবং তার শাশুড়ি সুরেশের এরকম অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। পরের দিন সকালে যখন তার নেশা কাটে এমন সময় তারা সুরেশের কাছে যায়। সুরেশ, তুই এত বেশি ড্রিঙ্ক করেছিলিস কেন? কাল রাতে তুই দাঁড়াতেও পারছিলিস না। আরে মা, সব বন্ধুরা একসঙ্গে ছিলাম, তাই কথা বলতে বলতে একটু বেশি ড্রিঙ্ক হয়ে গেল। যারা বেশি নেশা করে তারা কোনোদিনও উন্নতি করতে পারে না, এভাবেই চলতে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর থেকে আর কোনোদিন হবে না। ঠিক আছে মা, এবার আমি কাজে যাচ্ছি। সুরেশ এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর নিজের অফিসে পৌঁছায়। সুরেশ অফিসের ভেতরে ঢুকতে যাচ্ছিল এমন সময় প্রকাশ তাকে আটকায়। আরে কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আরে প্রকাশ, কাজ করতে হবে না? কাজ না করলে উন্নতি হবে কি করে? তোমার এখানে কোনো কাজ নেই। আরে ভাই, আর অ্যাক্টিং করিস না, এমনিতেই বাড়িতে অনেক রাগারাগি খেয়ে এসেছি। চল ভিতরে গিয়ে একটু বসি, বিজনেসের ব্যাপারে একটু কথা বলি। এটা আমার বিজনেস, আমার কোম্পানি, আমরা আর পার্টনার নেই। কাল তুই সমস্ত বিজনেস আমার নামে সই করে দিয়েছিস। না, এটা হতে পারে না, তুই আমার সঙ্গে এরকম ধোঁকা করতে পারিস না। তুই কেন এরকম করলি? আমি তোকে কত বিশ্বাস করতাম, এই ব্যবসাতে আমার অনেক টাকা লাগানো আছে। তাতে আমার কিছু করার নেই সুরেশ, আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম এরকম কিছু একটা করব, তাই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিজনেস নিজের নামে করিয়ে নিলাম। এরপর প্রকাশ সুরেশকে কাগজ দেখায়, যেখানে লেখা ছিল সুরেশ নিজের ইচ্ছেই তার ভাগের বিজনেস প্রকাশের নামে করে দিয়েছে। এটা দেখার পর সুরেশ অবাক হয়ে যায়। ভাই এরকম করিস না, এই বিজনেস ছাড়া আমার কাছে আর কিছু নেই, আমি তো শেষ হয়ে যাব। তুই শেষ হয়ে যা বা মরে যা, তাতে আমার কিছু করার নেই। এবার আমার সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। প্রকাশ এই বলে সুরেশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। হঠাৎ বিজনেস হাতছাড়া হয়ে যাওয়ায় সুরেশ অনেক দুঃখী হয়ে পড়ে এবং কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে হাঁটতে থাকে। সুরেশ কিছু দূর যেতে না যেতেই হঠাৎ মাথা ঘুরে রাস্তার উপরেই পড়ে যায়। আরে এর আবার কি হয়ে গেল? তাড়াতাড়ি একে হাসপাতালে নিয়ে যেতে হবে, এখানে পড়ে থাকতে থাকতে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপর রাস্তার কয়েকজন লোক সুরেশকে হসপিটালে ভর্তি করে দেয় এবং তার মোবাইল থেকে বাড়িতে ফোন করে দেয়। সুরেশের হসপিটালে থাকার কথা শুনে তার মা এবং বউ খুব ভয় পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছায়। দেখুন, পেশেন্টের হার্ট অ্যাটাক এসেছে, তাড়াতাড়ি তার অপারেশন করতে হবে, না হলে আমরা তাকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু, আপনি যেমন করে হোক সুরেশকে সুস্থ করে দিন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি তার অপারেশন করার ব্যবস্থা করুন।